ক্লাস 10 তোমাদের অর্গানিক কেমিস্ট্রির ভার্চুয়াল ক্লাস আবার শুরু হলো। তো তোমাদের এর আগে অবধি মেটালার্জি অবধি হয়েছে। আচ্ছা, এবার অর্গানিক কেমিস্ট্রিতে প্রথমে যেটা আছে, প্রথমে দেখো জৈব যৌগ অজৈব যৌগ এই ব্যাপারগুলো তোমাদের একটুখানি বলতে হবে। আচ্ছা, তাহলে জৈব যৌগ অর্থাৎ তুমি যদি কিছুটা মনে করো কিছুটা কয়লা, তো কিছুটা কয়লা বা কিছুটা কাঠ এটাকে পোড়ানো হলো, তো দেখবে তোমরা ধোঁয়া, গলগল করে ধোঁয়া বেরোয়। তো সেটা কি? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প বেরোয়। তাহলে যে কোনো জৈব বস্তু যেমন কাঠ, কয়লা বা প্রাণীর দেহাবশেষ প্রত্যেকটা জিনিসই সেটা কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে কার্বন দিয়ে তৈরি, কার্বন এবং হাইড্রোজেন। এবং দহনের ফলে কি হয়? এই যে জৈব যৌগ, জৈব যৌগের দহনের ফলে কি বেরোয়? কার্বন এবং হাইড্রোজেন। এই কার্বনটা বায়ুর অক্সিজেনের সঙ্গে কার্বন ডাই অক্সাইড তৈরি করে এবং হাইড্রোজেনটা জলীয় বাষ্প তৈরি করে। তো প্রথম যে জৈব যৌগ তৈরি হয় সেটা ফ্রেডরিক ভোলার অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেট, এই যে দেখো আমি দিয়েছি NH4CnO, অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে ইউরিয়া তৈরি করে। আচ্ছা, এরপরে কলবে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন গঠিত জৈব যৌগ, সেটা কি? অ্যাসিটিক অ্যাসিড, এটি সংশ্লেষ করে। আচ্ছা, এছাড়াও আরো আছে। তো তাহলে আমাদের মোটামুটি যেটা বলার প্রথম কথা যে কার্বন গঠিত যে জৈব যৌগ সেগুলোই হচ্ছে কি মানে সেই সেই সংক্রান্ত রসায়নটাই হচ্ছে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। মানে কার্বন যৌগের রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রিটা আমরা পড়ব। সমস্ত জৈব যৌগ হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত। তাহলে এই পুরোটা এই জৈব যৌগটাকে আমরা পড়বো এই অর্গানিক কেমিস্ট্রিতে। আচ্ছা, এবার এখানে একটা জৈব যৌগের একটা সংজ্ঞা দিয়েছে, তো আমি সংজ্ঞাটাকে খুব ছোট ভাবে কি দেখিয়েছি যে কার্বনেট, বাইকার্বনেট, হাইড্রোজেন সায়ানাইড বা ধাতব সায়ানাইড, এখানে একটা ড্যাশ দিয়েছি দিয়ে CN, মানে এখানে একটা ধাতু, এই যে ড্যাশের জায়গাটা। আচ্ছা, একটা কথা বলে দিই যে এই যে একটা দাগ, এই একটা দাগ মানে কি? দুটো ইলেকট্রন। এটা আমি বারবার বলছি, যে কোনো জায়গায় একটা দাগ মানে সেখানে দুটো ইলেকট্রন এক্সিস্ট করছে। তো এখানে আমি কি কি দিয়েছি? কার্বনেট, বাইকার্বনেট, হাইড্রোজেন সায়ানাইড বা কোনো ধাতব সায়ানাইড বা সায়ানেট বা থায়োসায়ানেট, এগুলো ছাড়া যে সমস্ত সমযোজী কার্বন যৌগের মধ্যে কার্বন পরমাণুর ক্যাটিনেশন, সমবায়বতা ইত্যাদি ধর্ম দেখা যায় তাকে জৈব যৌগ বলে। এই ক্যাটিনেশন ধর্ম বা সমবায়বতা এগুলো আমি পরপর পড়াবো। আচ্ছা, তাহলে এটা বলা হলো। এবার জৈব এবং অজৈব যৌগের কিছু পার্থক্য, যেগুলো আমি খুব ছোট করে লিখেছি, এরকম ছোট ভাবে যদি লিখে নাও তাহলে জিনিসগুলো মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, দেখো কি বলেছি, যেটা প্রথম যেটা যে প্রত্যেকটা জৈব যৌগেতেই কার্বন থাকছে, জৈব যৌগ মানেই কার্বন, আর কার্বনের যোজ্যতা কত? 4। এবার কার্বনের যোজ্যতা 4 মানে কি? মানে কার্বনকে ঘিরে 4টে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন আছে। যে 4টে ইলেকট্রন মানে এল কক্ষে 4টে ইলেকট্রন আছে কার্বনের, সেই এল কক্ষে 4টে ইলেকট্রন কি করতে পারে? যেমন হাইড্রোজেনের সঙ্গে পরমাণু জোট গঠন করতে পারে। অর্থাৎ তোমরা সমযোজী বন্ধনে যে ব্যাপারটা পড়েছো, সমযোজী এবং তড়িৎযোজী, তড়িৎযোজীটা কি? ইলেকট্রন কমপ্লিট গিভ এন্ড টেক, তাই তো? পুরো দিয়ে দিল, পুরো নিয়ে নিল। হ্যাঁ, কিন্তু এখানে কমপ্লিট গিভ এন্ড টেক হয় না, কি হয়? সেটা হচ্ছে ইলেকট্রন শেয়ারিং। হ্যাঁ, পারস্পরিক একটা জোট তৈরি করে সেটা মানে দুজনেই সেই জোটটাকে ব্যবহার করে। তো কার্বনের ক্ষেত্রেও দেখো, কার্বনের এল কক্ষে 4টে ইলেকট্রন থাকে, এই 4টে ইলেকট্রন অন্য কোনো পরমাণু তার আরো 4টে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে এইভাবে সে একটা সমযোজী জোড় তৈরি করে। তাহলে তার মানে এখানে 4টে ইলেকট্রন অর্থাৎ এ 4টে পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, তাই কার্বনের যোজ্যতা 4, মানে কার্বনের 4টে হাত এভাবেও বলা যায়।
তাহলে কার্বনের 4 যোজ্যতা, সব জায়গায় কার্বনের যোজ্যতা 4, এটা আমি লিখেছি। আর অজৈব যৌগের ক্ষেত্রে কি, যে সব যৌগে কিন্তু কার্বন নেই, অন্যান্য যৌগও তো থাকতে পারে, অন্যান্য তড়িৎযোজী যৌগও হতে পারে যেটার মধ্যে কার্বন নেই। আচ্ছা, এবার জৈব যৌগ যেগুলো, সেগুলো হচ্ছে সমস্তই সমযোজী যৌগ। কেন সমযোজী যৌগ? কেন না, কার্বনের সঙ্গে অন্য যে পরমাণু আসছে সে ওই ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে সে বন্ড তৈরি করছে। এটা কিন্তু কমপ্লিট গিভ এন্ড টেক নয়, কমপ্লিট গিভিং ইলেকট্রন বা মানে কমপ্লিট টেকিং ইলেকট্রন, এই ব্যাপারটা কিন্তু নয়। হ্যাঁ, আচ্ছা, কিন্তু অজৈব যৌগ মানে মোস্ট ইনঅর্গানিক যে সাবস্টেন্স গুলো, সেগুলো হচ্ছে সবই হচ্ছে তোমার কি আয়নিক কম্পাউন্ড বা তড়িৎযোজী। হ্যাঁ, ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটো পাওয়া যায়। আচ্ছা, এবার আরেকটা কি, এই অজৈব যৌগগুলো, এগুলো হচ্ছে জৈব দ্রাবকে দ্রাব্য, এগুলো কিন্তু জলে দ্রাব্য, জলে অদ্রাব্য, জলে দ্রাব্য নয়, এগুলো জৈব দ্রাবক, বিভিন্ন ধরনের কার্বন ডাই সালফাইড, টেট্রাক্লোরাইড, হ্যাঁ, বেনজিন, এই ধরনের দ্রাবকে দ্রাব্য। আর কিন্তু অজৈব যৌগগুলো মোস্ট অফ দা মানে ইনঅর্গানিক যে কম্পাউন্ডস, সেগুলো কি হয়, সেগুলো হচ্ছে আয়নিক কম্পাউন্ড। তাহলে আয়নিক যদি হয়, তড়িৎ যদি হয়, তারা কি জল হচ্ছে পোলার সলভেন্ট, তাহলে পোলার সলভেন্টের দ্রাব্য। হ্যাঁ, এগুলো তোমরা জানো, এগুলো পড়েছো। আচ্ছা, আরেকটা কি দেখো, আমি তড়িৎ পরিবহনের পাশে ক্রস দিয়ে রেখেছি, মানে জৈব যৌগ তড়িৎ পরিবহন করে না, কিন্তু অজৈব যৌগ তারা কি করছে, তারা তড়িৎ পরিবহন করছে। আচ্ছা, আমি মোটামুটি একটা কথা বারবারই বলি, যে অর্গানিকের এই ভিডিওটা যেটা তৈরি হবে, এক একটা বোর্ড রেডি করে নিয়ে ফার্দার এগোবে, কারণ অর্গানিকটা যেহেতু ভীষণ ভাবে লিখে পড়তে হবে, যা যা লেখা আছে বোর্ড থেকে পুরো কপি করবে, পুরো জিনিসটা বুঝে নেবে, তারপরে এগোবে। আচ্ছা, এবার এবার দেখো পরেরটা কি বলেছে, যে জৈব যৌগের যে রিঅ্যাকশনস গুলো, সেগুলো হচ্ছে মন্থর গতিতে ঘটে এবং রিঅ্যাকশনস গুলো জটিল এবং উভমুখী। আমি উভমুখী ব্যাপারটা তোমাদের আগেও বলেছি। উভমুখী মানে কি, যে কোনো রিঅ্যাকশনসই উভমুখী হতে পারে, কিন্তু সেটা কি, যে রিঅ্যাকশনের যে প্রোডাক্টটা, সেটাকে তুমি যত তাড়াতাড়ি সরিয়ে ফেলতে পারছো মিডিয়াম থেকে, বা প্রোডাক্টটা যদি অনেকটা তৈরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সে ফিরতে পারে না, তখন আর আমরা তাকে উভমুখী বলবো না। কিন্তু জৈব যৌগের ক্ষেত্রে আমি উভমুখী কথাটা ব্যবহার করছি, মানে দুটো রিঅ্যাক্ট্যান্ট থেকে একটা প্রোডাক্ট হলো, আবার সেই প্রোডাক্টটা ব্যাক করে রিঅ্যাক্ট্যান্ট দিতে পারে। আর অজৈব যৌগের ক্ষেত্রে কিন্তু দ্রুত, সরল এবং একমুখী বিক্রিয়া। আচ্ছা, এবার জৈব যৌগের ক্ষেত্রে আরেকটা কি লিখেছি, বহু সংযোগ বিক্রিয়া। অর্থাৎ মনে করো একটা জৈব যৌগ আমি বলি ইথিলিন, এই ইথিলিনের মলিকিউলস পরপর পরপর জুড়ে গিয়ে এখানে একটা এন লিখেছি, কেন না, এটা পলিইথিলিন তৈরি করতে পারে। তাহলে এই ধরনের যে রিঅ্যাকশনস গুলো, সেগুলো আমার অজৈব যৌগে, জৈব যৌগে দেখা যায়। সেই জৈব যৌগের বিভিন্ন ধরনের প্রপার্টিজ, যেমন ক্যাটিনেশন প্রপার্টি, হ্যাঁ, অন্যান্য আরো প্রপার্টিজ আছে, সেই ক্যাটিনেশন প্রপার্টিটা আমি এক্সপ্লেন করব। তো এই ধরনের প্রপার্টিজ এর জন্য এই তোমার এই অর্গানিক কম্পাউন্ড গুলো, এটা কি হয়, এদের বহু সংযোগ বিক্রিয়া দেখা যায়। কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে এই বহু সংযোগ বিক্রিয়া কিন্তু দেখা যায় না। আচ্ছা, এবার দেখো আরেকটা কি করেছি, এই জৈব যৌগের যে ব্যাপারগুলো, কি কি ধর্ম দেখা যায়, একটা হচ্ছে সমগণীয় শ্রেণী। আমি সমগণীয় শ্রেণী এক্ষুনি পড়াচ্ছি, যেটাকে বলা হয় আইসোমারিজম, অর্থাৎ একই সাধারণ সংকেত কিন্তু দুটো আলাদা যৌগ, এই ধরনের ব্যাপার। আচ্ছা, যেটা হচ্ছে সমবায়বতা, এটা হচ্ছে সমবায়বতা, যেটা হচ্ছে আইসোমারিজম, অর্থাৎ সেটা কি, সেটা হচ্ছে একই ধরনের মানে একই সাধারণ সংকেত কিন্তু দুটো আলাদা যৌগ, সেটা হচ্ছে সমবায়বতা, আইসোমারিজম। আর এই সমগণীয় শ্রেণী বা কার্যকরী মূলক, এই দুটো জিনিস আমি এক্ষুনি পড়াবো। সমগণী আর কার্যকরী মূলক ব্যাপারটা কি, মানে একটুখানি বললে, যে প্রত্যেক কিছু কিছু জৈব যৌগে কিছু সাধারণ মূলক থাকে, যার থেকে আমি যৌগটাকে আইডেন্টিফাই করতে পারি। এবং সমগণীয় শ্রেণী ব্যাপারটাও কিছুটা কিরকম, যে একটা কোনো মানে একটা গ্রুপের একটা সাধারণ ফর্মুলা থাকে, যেটা থেকে আমি যৌগটাকে আইডেন্টিফাই করতে পারি। তো এগুলো আমি তোমাদের আবার ডিটেইলে তো পড়াবো এগুলো। দেখো এই ধরনের প্রপার্টিজ গুলো কার আছে, জৈব যৌগের আছে। এছাড়া ক্যাটিনেশন প্রপার্টিটা আছে। তাহলে সমগণীয় শ্রেণী, সমবায়বতা, কার্যকরীমূলক, এই ধরনের জিনিসগুলো জৈব যৌগে দেখা যায়। বহু সংযোগ বিক্রিয়া, ক্যাটিনেশন প্রপার্টি, এগুলো হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস এর কিছু প্রপার্টিজ।
কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ডসে এই ধরনের প্রপার্টি গুলো দেখা যায় না। আচ্ছা, এটা হলো আমার বলা হলো। আচ্ছা, এবার কার্বনের আমি এখানে দেখো ছবিটা এঁকেছি, কার্বনের কি 6, হ্যাঁ, তাহলে মাঝখানে 6টা প্রোটন, 6টা নিউট্রন এবং একে ঘিরে 6টা ইলেকট্রন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। এবার কে কক্ষে কটা ইলেকট্রন, কে কক্ষের এই দুটো ইলেকট্রন হচ্ছে নিষ্ক্রিয়, হ্যাঁ, এটা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এখানে এল কক্ষে কটা ইলেকট্রন আছে, একটা দুটো তিনটে চারটে ইলেকট্রন আছে। তাহলে এল কক্ষে 4টে ইলেকট্রন আছে এবং এই এল কক্ষের 4টে ইলেকট্রন অন্য কোনো পরমাণুর সঙ্গে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে ইলেকট্রন শেয়ারিং করে এরা কি করতে পারে, কম্পাউন্ডস তৈরি করতে পারে। আচ্ছা, দেখো এখানে তাহলে তাহলে কার্বনের যোজ্যতাটা কত হচ্ছে, তাহলে কার্বনের কটা হাত, একটা, এই দুটো, এখান দিয়ে দেখানো যায়নি, এই তিনটে চারটে হাত, তাহলে কার্বনের 4টে হাত, হ্যাঁ, তাহলে 4টে যোজ্যতা, অর্থাৎ 4টে হাইড্রোজেন ধরো এই 4টে হাতে যুক্ত হতে পারে। আচ্ছা, এবার দেখো আমি ছবিটা তোমাদেরকে একটুখানি, কার্বনের চতুস্তলকীয় যে স্ট্রাকচারটা, কার্বনের যে স্ট্রাকচারটা বলা হয়েছে কার্বনের এই চতুর্যোজ্যতার জন্য, এর একটি টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় একটা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটাকে আমি একটু বলার চেষ্টা, একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো কার্বনের এই চতুস্তলকীয় স্ট্রাকচারটা আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে এখানে কি দেখিয়েছি, এইটা মাঝখানে সেন্টারে এটা হচ্ছে কার্বন, এইভাবে টেট্রাহেড্রালি 4টে বন্ড আছে, এই টেট্রাহেড্রালি 1 2 3 4 4টে বন্ড আছে। তাহলে 4টে হাতে 4টে হাইড্রোজেন অ্যাটাচড আছে, এটা দেখো একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার। তাহলে এটা দেখতে পাচ্ছ। এবার এই যে এখানে এই অ্যাঙ্গেল গুলো, এই HCH, এই অ্যাঙ্গেল গুলো কত, এই অ্যাঙ্গেল গুলো হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। আশা করি স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এটা আমি কিসের স্ট্রাকচার দেখালাম, এটাকে তো তোমরা দেখে বলতে পারবে এটা কিসের স্ট্রাকচার, এটা কিসের কিসের স্ট্রাকচারটা আমি এটা দেখালাম, এটা হচ্ছে মিথেনের স্ট্রাকচারটা আমি দেখালাম। আচ্ছা, এবার এছাড়া দেখো তোমাদের বইতে কতগুলো দিয়েছে যে মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিনের কিভাবে পরমাণুগুলো কিভাবে যুক্ত হয়। আচ্ছা, আমি এগুলো বলছি পরপর বলি। যে তাহলে কার্বনের আমি আমি এই যে মিথেনের ছবিটা দেখালাম বা মিথেনের যে স্ট্রাকচারটা দেখালাম, একটা জিনিস তো ঠিক যে কার্বনের 4টি যোজ্যতা একটি সমতলে অবস্থান করে না, একটি সুষম চতুস্তলকের কেন্দ্রবিন্দুতে কার্বন অবস্থিত। দেখো এই চতুস্তলকের কেন্দ্রবিন্দুতে কার্বন অবস্থিত এবং তার 4টে হাত, অর্থাৎ তার 4টি যোজ্যতা চতুস্তলকের 4 প্রান্তের দিকে থাকে। এবং কার্বন পরমাণুর যে কোনো দুটি যোজ্যতার মধ্যবর্তী কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এবার মিথেনের গঠন, এবার পরপর আমি দেখো জিনিসগুলো বলি। যে দেখো মিথেনের গঠনটা আমি এখানে দেখিয়েছি, এই যে কার্বন, মাঝখানে এই কার্বন, কার্বনের 4টে ইলেকট্রন, এই লাল দিয়ে 4টে ইলেকট্রন দেখিয়েছি। এবার এখানে আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন, তাহলে এখানে কি হচ্ছে, হাইড্রোজেন দুটো করে ইলেকট্রন পাচ্ছে, 4টে হাইড্রোজেন, আর কার্বন একসঙ্গে টোটাল 8টা পাচ্ছে। তাহলে এই যে মিথেনের স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। আচ্ছা, এইবার কার্বনের ক্যাটিনেশন ধর্ম, তাহলে ইথিলিন মানে ইথিলিন এবং অ্যাসিটিলিনের স্ট্রাকচারটা করানোর আগে আমাদেরকে একটুখানি বলে নিতে হবে কি যে কার্বনের ক্যাটিনেশন প্রপার্টিটা।
কার্বনের ক্যাটিনেশন প্রপার্টিটা কি আগে বলি, যে সমস্ত মৌলের মধ্যে কার্বনের একটি বিশেষ ধর্ম দেখা যায়, কি না একটি কার্বন পরমাণু এক বা একাধিক কার্বন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে সুস্থিত যৌগ গঠনে সক্ষম, এবং জৈব যৌগের অণুতে বহু সংখ্যক কার্বন পরমাণু পরস্পর সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে কার্বন শৃঙ্খল গঠন করে। তাহলে কার্বন পরমাণুর এই যে শৃঙ্খল গঠনের এই বিশেষ ধর্ম, এটাকেই বলা হয় ক্যাটিনেশন ধর্ম। এবং এরা মুক্ত শৃঙ্খল তৈরি করতে পারে বা শাখায়িত বা বদ্ধ শৃঙ্খল তৈরি করে যৌগ গঠন করে। তো ব্যাপারটা দেখো, তো ক্যাটিনেশনটা কি, এই একটা কার্বন, এর চারটে হাত, এর চারটে হাত, এবার এই কার্বনটা আরেকটা কার্বনের সঙ্গে অ্যাটাচড হতে পারে, এর আবার এই আবার এ আরেকটা কার্বনের সঙ্গে অ্যাটাচড হতে পারে, এইভাবে এটা সরল শৃঙ্খল তৈরি করতে পারে। হ্যাঁ, পর 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 পর। আবার মনে করো এখানে একটা ডবল বন্ড হয়ে যেতে পারে, দ্বিবন্ধন। হ্যাঁ, তাহলে সেখানে কটা, একটা দুটো তিনটে, তাহলে একটা হাইড্রোজেন এলো, বা এখানে একটা আরেকটা কার্বন যুক্ত হলো, এরকম হতে পারে। তার আবার হতে পারে, তাহলে এরকম ভাবে আসতে পারে। আবার কি হতে পারে, যে এই একটা কার্বন, এখানে একটা কার্বন যুক্ত হলো, তাহলে কি হচ্ছে, এখানে একটা চেন তৈরি হয়ে যাচ্ছে, এখানে একটা চেন তৈরি হয়ে যাচ্ছে, এটা সোজাসুজি লম্বালম্বি, এখানে একটা মাঝখান থেকে একটা শাখায়িত হতে পারছে, এইভাবে একটা, এখানে একটা চেন তৈরি হতে পারছে একটা। আরেকটা কি হতে পারে দেখো, বদ্ধ শৃঙ্খল। বদ্ধ শৃঙ্খল কিভাবে হতে পারে, এই মনে করো একটা কার্বন, এই এই একটা কার্বন, এইভাবে হতে পারে বদ্ধ শৃঙ্খল। তাহলে এইভাবে বিভিন্ন ভাবে কার্বন গুলো পরপর অ্যাটাচড হয়ে কম্পাউন্ড তৈরি করছে, তার এই যে ক্যারেক্টারিস্টিকটা, এটাকেই বলা হয় ক্যাটিনেশন প্রপার্টি। আচ্ছা, আচ্ছা এইবার দেখো, এবার তোমাদের যেটা বলতে বলতে হবে সেটা হচ্ছে ইথেন, ইথেনের গঠন। আচ্ছা দেখো, ইথেনের গঠনটা কি আছে, যে ইথেনের স্ট্রাকচারটা আমি এখানে এঁকেছি, কিভাবে বলেছি দেখো, ইথেনে হচ্ছে দুটো কার্বন, এখানে আমি স্ট্রাকচারটা করেছি দেখো, দুটো কার্বন ছটা হাইড্রোজেন। কিভাবে ব্যাপারটা, না এই একটা কার্বন, তার একটা দুটো তিনটে, একটা, আচ্ছা এক মিনিট, এটা আচ্ছা দেখো, এখানে ইথেনের গঠনটা দেখো, এখানে কি হয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তাহলে প্রত্যেকটা কার্বনের, এই একটা কার্বন তার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তাহলে তার আটটা করে প্রত্যেকটা কার্বন ইলেকট্রন পাচ্ছে। অর্থাৎ এক একটা কার্বনের ইলেকট্রন কিরকম, না এই একটা কার্বন, তার একটা দুটো তিনটে চারটে, এই একটা কার্বন, তার একটা দুটো তিনটে চারটে, চারটে ইলেকট্রন। এখানে হাইড্রোজেনের একটা একটা একটা, এখানে একটা করে, তাহলে এই হাইড্রোজেনটা নিল পুরোটা, এই এদের একটা করে বন্ধন তৈরি হলো সিএইচ বন্ড, আর এখানে সিসি সিঙ্গেল বন্ড তৈরি হলো একটা, এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে দুটো ইলেকট্রন আছে, সিসি সিঙ্গেল বন্ড তৈরি হলো, আর সিএইচ এক একটা করে সিঙ্গেল বন্ড তৈরি হলো। দেখো আমি এখানে লিখে রেখেছি, এই সিএইচ সিঙ্গেল বন্ডটার লেন্থ কত, সেটা হচ্ছে 1.10 অ্যাংস্ট্রম। আর এখানে সিসি সিঙ্গেল বন্ডটা কত আছে, 1.54 অ্যাংস্ট্রম। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল তোমাকে ইথেনের স্ট্রাকচারটা বলা হলো। আচ্ছা দেখো, আমি ইথেনের স্ট্রাকচারটা তোমাদেরকে একটুখানি, এগুলো তো সমস্তই থ্রি ডাইমেনশনাল মডেল, তাহলে থ্রি ডাইমেনশনাল মডেলে আমি একটুখানি
এটা দেখানোর চেষ্টা করেছি। দেখো এখানে কি দেখিয়েছি আমি, এখানে আমি দেখিয়েছি দুটো কার্বন আর এই যে দুটো কার্বন আর তিনটে করে হাইড্রোজেন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে তিনটে করে হাইড্রোজেন, তাহলে এইভাবে ইথেনের স্ট্রাকচারটা তৈরি হয়েছে। দেখো ইথেনের স্ট্রাকচারটা এইভাবে দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা এইবার ইথিলিনের গঠনটা পড়াচ্ছি। তাহলে দেখো ইথিলিনের গঠনে এবার ইথিলিনের গঠনে কি হয়েছে, দুটো কার্বন চারটে হাইড্রোজেন, অর্থাৎ একটা করে কার্বন দেখো তার একটা দুটো তিনটে চারটে, আবার এই কার্বনটা এই কার্বনের একটা দুটো তিনটে চারটে, চারটে করে ইলেকট্রন। এবার এখানে চারটে হাইড্রোজেন, তারা ইলেকট্রন নিয়েছে। এবার এক একটা কার্বন কি হয়েছে তাহলে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, অর্থাৎ দুটো কার্বনের মধ্যে কি হচ্ছে চারটে ইলেকট্রন। আমি এখানে দেখিয়েছি ডবল বন্ড, সিঙ্গেল বন্ড মানে দুটো ইলেকট্রন, ডবল বন্ড মানে চারটে ইলেকট্রন, আর ট্রিপল বন্ড মানে ছটা ইলেকট্রন। তাহলে এখানে কি হয়েছে, এখানে হয়েছে সিসি ডবল বন্ড, সিসি ডবল বন্ড হয়েছে আর দুটো করে প্রত্যেকটাতে দুটো করে হাইড্রোজেন অ্যাটাচড হয়েছে। তাহলে এটাকে যদি আমি একটুখানি মডেল দিয়ে দেখাতে চাই, আচ্ছা দেখো এটাকে যদি আমি একটু মডেল দিয়ে দেখাতে চাই জিনিসটা, তাহলে ভালো করে জিনিসটা লক্ষ্য করবে। আচ্ছা আশা করি মডেলটা বুঝতে পারছো। কি করেছি মডেলটা, দেখো দুটো কার্বন আর চারটে হাইড্রোজেন, আশা করি মডেলটা তোমরা বুঝতে পারছো। যে মাঝখানে দেখো দুটো কার্বনের মাঝখানে ডবল বন্ড আর দুপাশে দুটো করে হাইড্রোজেন, তাহলে এটা হলো। আচ্ছা এবার যেটা সেটা হচ্ছে ইথিলিন হলো। এবার আমি অ্যাসিটিলিনের গঠনটা একটু দেখাবো। এবার অ্যাসিটিলিনের গঠনটা দেখো, অ্যাসিটিলিনটা কি, আচ্ছা এবার একটা কথা বলে দিই, ইথিলিনের যে বন্ড লেন্থ, ইথিলিনের বন্ড লেন্থ সম্বন্ধে বলি যে এইচসিসি বন্ধন কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। এইখানে এই যে কোণটা, এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, এবং এই যে বন্ড দৈর্ঘ্য সিএইচ বন্ড দৈর্ঘ্য সেটা হচ্ছে কত 1.08 অ্যাংস্ট্রম। আর সিসি ডবল বন্ড, এই যে সিসি ডবল বন্ড, এই সিসি ডবল বন্ডের বন্ড দৈর্ঘ্য হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম। এবং এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, তোমরা লক্ষ্য করলে দেখবে যে সিসি সিঙ্গেল বন্ড ডিসটেন্সটা কত 1.54 অ্যাংস্ট্রম, কিন্তু সিসি সিঙ্গেল বন্ড যেটা কত 1.54 অ্যাংস্ট্রম, কিন্তু সিসি ডবল বন্ড যে ডিসটেন্সটা, সিসি ডবল বন্ড ডিসটেন্সটা কত একটু কিন্তু কমে গেল, সেটা কত 1.34 অ্যাংস্ট্রম। তো আমি একটা কথা বলে দিই, যত এক বন্ধনী থেকে দ্বিবন্ধনী হয়, দ্বিবন্ধনী থেকে ত্রিবন্ধনী হয়, তত কিন্তু বন্ড লেন্থটা কমতে থাকে। হ্যাঁ, দৈর্ঘ্যটা কমতে থাকে, এর থেকে কিন্তু বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা এবার এটা আমার হলো। এবার আমার কি বাকি আছে, এবার আমার অ্যাসিটিলিন বাকি আছে। দেখো অ্যাসিটিলিনের স্ট্রাকচারে কিভাবে স্ট্রাকচারটা করাবো, আচ্ছা অ্যাসিটিলিনের স্ট্রাকচারটা কিভাবে, সি দুটো কার্বন এমন ভাবে আঁকতে হবে যেন তোমাদের স্ট্রাকচারটা তৈরি করতে সুবিধা হয়।
তাহলে এখানে একটা কার্বন, তার চারটে ইলেকট্রন, এটার চারটে, আচ্ছা এখান থেকে একটা পেলো পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এই আবার এই কার্বন ছটা, সাতটা, আটটা। তাহলে কি হলো, তাহলে এখানে হলো কার্বন ট্রিপল বন্ড হলো, তিনটে পেয়ার অফ ইলেকট্রন, মানে 6 পেয়ার অফ ইলেকট্রনস, এই হাইড্রোজেন হলো। তাহলে এটা কি হয়ে গেল, এটা হলো অ্যাসিটিলিনের স্ট্রাকচার। তাহলে অ্যাসিটিলিনের ক্ষেত্রে সিসিসি ট্রিপল বন্ড ডিসটেন্সটা কিন্তু আরো কমে গেল, সেটা কত, 1.20 অ্যাংস্ট্রম হয়ে গেল। আর এখানে যেটা বন্ড অ্যাঙ্গেলটা কত, এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। এই বন্ড অ্যাঙ্গেল গুলো কিন্তু মনে রাখতে হবে, এটার ক্ষেত্রে হচ্ছে 180, ডবল বন্ডের ক্ষেত্রে 120, আর ওখানে তো এটার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা পড়েছে 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, তাহলে এবার আমি একটু অ্যাসিটিলিনের স্ট্রাকচারটা তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। দেখো অ্যাসিটিলিনের স্ট্রাকচারটা দেখানো খুব সোজা। অ্যাসিটিলিনের স্ট্রাকচারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এইখানে মাঝখানে তিনটে বন্ড আছে আর দুপাশে দুটো হাইড্রোজেন। এখানে মাঝখানে তিনটে বন্ড, এইখানটা তিনটে বন্ড আছে, তাহলে দুপাশে দুটো হাইড্রোজেন, এরকম ভাবে স্ট্রাকচারটা করা হয়েছে। আচ্ছা, এইবার দেখো, এবার কি আছে তোমাদের, সম্পৃক্ত যৌগ এবং অসম্পৃক্ত যৌগ। আচ্ছা, সম্পৃক্ত যৌগ কি, যে যেসব জৈব যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পর সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ সিসি সিঙ্গেল বন্ড, সেগুলোকে কি বলা হবে, সেগুলোকে বলা হবে সম্পৃক্ত জৈব যৌগ। যেমন ইথেনের স্ট্রাকচার তোমাদের পড়া আছে এখানটাতে। ইথেনের স্ট্রাকচারে তোমরা এটা দেখে বুঝতে পারছো যে আমি যদি এই জায়গাটাকে একটু পরিষ্কার করে দিই, তাহলে সিসি সিঙ্গেল বন্ড, বুঝতে পারছো যে এইটা তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে স্যাচুরেটেড, অর্থাৎ সম্পৃক্ত একটা হাইড্রোকার্বন। আচ্ছা, এছাড়াও মনে করো যেগুলো যেগুলো একটি কার্বন পরমাণু যুক্ত, যেমন মনে করো মিথেন, তারপরে আরো মনে করো মিথানল, CH3OH মিথানল, বা অ্যামিনোমিথেন বা মিথাইল অ্যামিন, যেটাই বলো মিথাইল অ্যামিন, হ্যাঁ, এগুলো কি একটা কার্বন যুক্ত, এদের কি, এরা হচ্ছে তোমার, এগুলো হচ্ছে স্যাচুরেটেড কম্পাউন্ড। আচ্ছা, আর অসম্পৃক্ত গুলো কোনগুলো, অসম্পৃক্ত হচ্ছে যে জৈব যৌগে অন্তত দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে দ্বিবন্ধন, দেখো এই যে দ্বিবন্ধন, এখানেও যদি আমি একটু পরিষ্কারভাবে ছবিটা করি, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, তাদেরকে কি বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। যেমন ইথিলিন আমি বলতে পারি দ্বিবন্ধন যুক্ত, অ্যাসিটিলিন আমি বলতে পারি ত্রিবন্ধন যুক্ত। এছাড়াও আরো এক্সাম্পলস আছে, প্রোপাইন, এগুলো বইতে আছে, এগুলো একটু দেখবে, এগুলো আমি পরে পড়াবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এগুলো মোটামুটি বলা হলো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব নেক্সট আমাদের বোর্ডে। আশা করি বোর্ডটা
বোর্ডটা তোমাদের অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এবার দেখো এইটাতে কি কি আমি টপিক করেছি, ইন্ট্রোডিউস করেছি, সেটা হচ্ছে কি ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। আচ্ছা, তাহলে কার্যকরী মূলক ব্যাপারটা কি? মনে করো তোমার তো অনেক জৈব যৌগ প্রকৃতিতে আছে, তো জৈব যৌগগুলোকে তুমি ওই রকম ভাবে নাম দিয়ে মনে রাখা বা আলাদাভাবে মনে রাখার থেকে যদি এরকম একটা কোনো ব্যাপার হতো যে তাদের একটা একটা কোনো নির্দিষ্ট ফাংশনাল গ্রুপ বা একটা নির্দিষ্ট কোনো গ্রুপ আছে যার আন্ডারে তুমি জিনিসটাকে দিতে পারো। কিরকম? যে কোনো জৈব যৌগের অণুতে উপস্থিত যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের প্রকৃতি বা রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে তাদের কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক বলে। আচ্ছা, যেমন মনে করো আমার এখানে আমি ফার্স্ট শুরু করেছি OH গ্রুপ দিয়ে। এই OH গ্রুপটাকে বলা হয় হাইড্রক্সিল গ্রুপ। তো এই হাইড্রক্সিল গ্রুপটা এটা একটা কমন একটা ফর্মুলা। তো যে জৈব যৌগগুলোতে তাহলে এই গ্রুপটা আছে তাহলে আমি বুঝবো যে সেই গ্রুপটা মানে সেই কম্পাউন্ডটা হচ্ছে একটা অ্যালকোহল টাইপের কম্পাউন্ড। আচ্ছা, আরেকটা কি বুঝবো? যে অ্যালকোহল টাইপের কম্পাউন্ড মানে এদের কেমিক্যাল প্রপার্টিজ গুলো সিমিলার। তুমি একটা কোনো এক্সপেরিমেন্টে বা একটা কোনো রিঅ্যাকশনে তুমি একটা নতুন কম্পাউন্ড বার করলে, তুমি সেই নতুন কম্পাউন্ডটায় কি ফাংশনাল গ্রুপ আছে, অর্থাৎ OH আছে না CHO আছে না CO আছে না COOH আছে, এটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি তার কিন্তু কিছু প্রপার্টিজ স্টাডি করতে পারবে। তার জন্যই আমাদের ফাংশনাল গ্রুপটা পড়তে হচ্ছে। তো আমার ফার্স্ট ফাংশনাল গ্রুপ কোনটা? সেটা হচ্ছে একটা হাইড্রক্সিল গ্রুপ। আচ্ছা, এবার এটা এটা বলার আগে আমি একটুখানি অন্য কথা বলে নিই যেটা আমাদের পরে আছে। সেটা কি? সেটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। তোমাদের দেখবে তোমাদের অ্যালকাইল গ্রুপ অনেকটাই পরে আছে, কিন্তু আমাকে অ্যালকাইল গ্রুপটা একটুখানি তোমাদেরকে বলে দিতে হবে, কারণ তা না হলে তোমাদের কার্যকরী মূলকটা আমার একটু বোঝাতে অসুবিধা হবে। তো দেখো অ্যালকাইল গ্রুপ ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল। যে মনে করো তোমার একটা মিথেন আছে, একটা মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে কি হয়? তার একটা হাত ফাঁকা হয়ে গেল, তাহলে তার যে ছবিটা হয় সেটা হচ্ছে এইটা। একদম বোর্ড কিন্তু পুরো তুলে নেবে খাতায়, এটা পুরো বুঝিয়ে জিনিসটা করানো আছে। আচ্ছা, তাহলে হাইড্রোজেন যদি একটা বেরিয়ে যায় তাহলে যেটা পড়ে থাকে সেটা কি? CH3। এই CH3 গ্রুপটাকে কি বলা হয়? মিথাইল। তাহলে তার একটা হাত ফাঁকা আছে, তাহলে ওই একটা হাতে একটা কোনো ফাংশনাল গ্রুপ OH হতে পারে, COOH হতে পারে, যে কোনো একটা গ্রুপ বসতে পারে। হলো, তাহলে এটা হচ্ছে কি বললাম? এটা হচ্ছে মিথাইল গ্রুপ। তাহলে এই যে হাইড্রোজেন বাদ দিয়ে যে পার্টটা পড়ে থাকে সেটাকেই বলা হয় অ্যালকাইল গ্রুপ। তেমনি আমি এখানে কি করেছি? মিথেন দিয়ে করেছি, ইথেন দিয়ে করেছি C2H6। তাহলে ইথেন থেকে একটা হাইড্রোজেন, দেখো ইথেনটা আমি আগে দেখিয়েছি। আচ্ছা, প্রত্যেকটা স্ট্রাকচারকে আমি একটু ভেঙে দেখানোর চেষ্টা করেছি। মনে করো তোমরা কিভাবে করবে, যে কার্বন দুটোকে আগে চেন দিয়ে এঁকে নেবে, চেন দিয়ে এঁকে নিয়ে এর কিন্তু চারটে হাত, এটা তোমাকে ঠিক করতে হবে, চারটে হাত। এবার প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন বসিয়ে দাও, তাহলে কি হচ্ছে? এবার এই হাইড্রোজেনটা বেরোবে যেটা লাল দিয়ে গোল করা আছে, তাহলে এই হাইড্রোজেনটা যেই বেরোচ্ছে তাহলে কি পড়ে থাকছে? এইটা পড়ে থাকছে, এইটা পড়ে থাকছে। তাহলে এইটা কি? এটাকে আমি কি বলতে পারি? CH3 CH2 একটা হাত ফাঁকা। এটার পুরো নাম তাহলে কি হলো? C2H5 একটা হাত ফাঁকা। তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো মিথাইল গ্রুপ। এটা হচ্ছে এই মিথাইল বলেছি, এটা হচ্ছে ইথাইল গ্রুপ। তাহলে মিথাইল হলো মিথেন থেকে, হ্যাঁ, ইথেন থেকে হলো ইথাইল। ঠিক তেমনি C3H8 এটা কি? প্রোপেন। প্রোপেন থেকে দেখো একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, তা একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে আমার কি হয়েছে? এখানে তিনটে কার্বন, তিনটে হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটা নেই। তাহলে এটা কি হলো? এই গ্রুপটা কি হলো? এটা হলো C3H7 একটা হাত ফাঁকা।
এটাকে কি বলবো? এটাকে বলবো প্রোপাইল গ্রুপ। তাহলে এগুলো হচ্ছে কি, এবার এই গ্রুপটাতে তোমার এখানে একটা OH বসতেই পারে, একটা COOH ফাংশনাল গ্রুপ বসতেই পারে। তাহলে এই যে গ্রুপস গুলো, এই গ্রুপস গুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে অ্যালকাইল গ্রুপস। মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে প্রোপাইল। তাহলে এই তিনটে গ্রুপ আমরা বললাম। এবার বিউটেন থেকে করতে পারো বিউটাইল গ্রুপ। আচ্ছা, এবার তাহলে আমার ফাংশনাল গ্রুপটা পড়াতে একটু সুবিধা হবে। আচ্ছা, এই পোর্শনটা আমি ক্লিয়ার করে নিচ্ছি, তাহলে আমার দরকার মতন ছবি আমি এখানটায় এঁকে দেখাতে পারবো। দেখো, এবার প্রথম আমি যেটা করেছি হাইড্রক্সিল গ্রুপ, সেটা হচ্ছে, সেটাকে আমি বলেছি অ্যালকোহল গ্রুপ। তার মানে এই OH গ্রুপ থাকা মানে সেটা অ্যালকোহল গ্রুপ। এবার সেটা অ্যালকোহল হতে পারে অথবা একটা ফিনল হতে পারে, ফিনলের একটা ফিনল গ্রুপ হতে পারে। তাহলে কম্পাউন্ডস আমার কি কি হতে পারে? দেখো, এটা আমার কি, এটা কি কম্পাউন্ডটার নাম কি? এই কম্পাউন্ডটা দেখো, এটা C2H5, C2H5OH, মানে এখানে একটা ফাঁকা ছিল, তাহলে এটা কি ইথাইল থেকে আসছে, তাহলে ইথাইল অ্যালকোহল। হ্যাঁ, তাহলে ইথাইল অ্যালকোহলটাকে আমি আবার এরকম করে ভেঙে লিখতে পারলাম। ভেঙে কিভাবে লিখবো? হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এই CH2, CH3 CH2, এই OH। আরো ভালোভাবে লিখে দিই, CH3 CH2 OH, এভাবে আমি লিখতে পারলাম। তাহলে এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, এটা আমি ইথাইল অ্যালকোহলটাকে বোঝালাম। আচ্ছা, ফিনলটা যেহেতু তোমাদের নেই, ফিনলটা সেই জন্য আমি তোমাদেরকে একটুখানি জাস্ট বোঝাবো। ফিনলটা এরকম, আচ্ছা, এইগুলোর মানে কি? এইগুলো কিন্তু এক একটা কার্বন। হ্যাঁ, এখানে কিন্তু এক একটা করে কার্বন আছে, এই যে একটা দুটো তিনটে, এখানে একটা করে হাইড্রোজেন আছে। কি জিনিসটা দেখো, এই যে কার্বন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, C6H5, 1 2 3 4 5 H5, আর এই OH গ্রুপ। তাহলে এটা হচ্ছে ফেনল গ্রুপ। এর পরেরটা কি আছে? এর পরেরটা তো বেশি কিছু বোঝানোর নেই। এটাকে বলা হয় CHO, এটাকে বলা হয় অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপটা কি? আচ্ছা, এটাকে যদি আমি, এটাকে কি বলা যাবে? এটাকে আমি সাধারণ নাম দিয়েছি আমরা অ্যাসিটালডিহাইড। হ্যাঁ, তা অ্যাসিটালডিহাইড, বা এটাকে আরেকটা নাম দেয়া যায়, সেটা হচ্ছে ইথানল। এটা তোমরা ইয়েতে পড়বে, তোমরা আইউপ্যাক নামকরণে পড়বে যে অ্যালডিহাইডকে অ্যাল বলা হয়, এটাকে বলা হয় অল, অ্যালকোহল অল। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে অ্যাল। তাহলে অ্যালডিহাইড থেকে তাহলে কিভাবে আমি স্ট্রাকচারটা লিখতে পারি? এই এই যে এই ফাংশনাল গ্রুপটা, এটা হচ্ছে কি অ্যালডিহাইড গ্রুপ। হ্যাঁ, অ্যাল, তাহলে এটাকে কি বলবো? ইথানঅ্যালডিহাইড বা ইথানল। আচ্ছা, এবার দেখো পরেরটা, পরেরটা কি আছে? পরেরটা আছে কিটোন। কিটোনে, কিটোনের মধ্যে কি, কোন কিটোনটা দিয়েছে? এটাকে বলা হচ্ছে, এটার নাম হচ্ছে প্রোপানল। একটা কথা বলি, একটা কার্বন, একটা কার্বন মানে কি মিথ, দুটো কার্বন মানে ইথ, তিনটে কার্বন মানে প্রোপ, চারটে কার্বন মানে বিউট। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে কটা কার্বন? একটা দুটো তিনটে, তাহলে প্রোপ। এবার এই কিটোন গ্রুপটাকে ওন নাম দেওয়া হচ্ছে, এই যে ON, ওন আছে, তাহলে এটা হচ্ছে প্রোপানন। তাহলে স্ট্রাকচারটা তুমি এইভাবে লিখতে পারবে। কি কি বলে দিলাম? মিথ মানে এক কার্বন, ইথ মানে দু কার্বন, প্রোপ মানে তিন কার্বন, বিউট মানে চার কার্বন। তাহলে এখানে আমার কি হচ্ছে? এটা হচ্ছে আমার প্রোপানন। প্রোপাননের স্ট্রাকচারটা আমার এরকম হলো। তুমি চাইলে এই ফাংশনাল গ্রুপের আন্ডারে তুমি আরো কোনো যৌগ তৈরি করতে পারো। কি রকম যৌগ তৈরি করতে পারো? দেখো,
বিউটানন, বিউটানন হতে পারে। কিন্তু তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা কি, যে আমার যেন কার্বন এবং তার সঙ্গে অ্যাটাচ হাইড্রোজেন বা যে গ্রুপই অ্যাটাচ হোক না কেন, আমার যেন ইয়েটা মানে যোজ্যতাটা আমার 4 থাকে, সেটা যেন আমার গন্ডগোল না হয়। আচ্ছা, এবার দেখো এর পরের যেটা আমি গ্রুপ দেখিয়েছি সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। আচ্ছা দেখো, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা কি, COOH। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, আচ্ছা এখানে দেখানো হয়েছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড দেখিয়েছি বা ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক কেন, একই কথা, দুটো কার্বন আছে, দুটো কার্বন আছে বলে এটাকে আমি বলছি ইথানোয়িক অ্যাসিড। এবার কার্বক্সিলিক গ্রুপটাকে তুমি এইভাবে ভেঙে লিখতে পারো। কিভাবে, কিভাবে লিখছো না, এই কার্বন এর হচ্ছে একটা হাত, দুটো, তিনটে, একটা। এবার অক্সিজেনের যোজ্যতা যেহেতু 2, সেজন্য অক্সিজেনের সঙ্গে হচ্ছে ডবল বন্ড, এই যে এই, আর এখানে OH এর সঙ্গে সিঙ্গেল বন্ড, এই হলো। তাহলে এইভাবে তুমি কার্বক্সিলিক অ্যাসিডটাকে লিখতে পারো। হ্যাঁ, এটাকে কি নাম দিতে পারো, হ্যাঁ ইথানোয়িক অ্যাসিড। তাহলে ওইক অ্যাসিডটা তুমি নাম দিতে পারো। আমি কিন্তু নোমেনক্লেচার অনেকটাই বলে দিচ্ছি, কিন্তু তবুও আমি আলাদাভাবে নোমেনক্লেচার একটু বলবো। আচ্ছা, এরপরে দেখো কি আছে, NH2 গ্রুপ। তো NH2 গ্রুপটাকে প্রাইমারি অ্যামিন বলেছে। আচ্ছা, প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন 3 রকম হতে পারে। তো যেহেতু আমার এখানে প্রাইমারি অ্যামিনটা বলা হয়েছে, আমার প্রাইমারি অ্যামিন মানে কি, নাইট্রোজেনের সঙ্গে অ্যাটাচড হাইড্রোজেন। হ্যাঁ, এখানে কোনো আর মানে অন্য কোনো অ্যালকাইল গ্রুপ যদি থাকতো তাহলে সেটা সেকেন্ডারি বা টারশিয়ারি সেভাবে বলা হতো, কিন্তু এখানে যেহেতু আমার হাইড্রোজেন, তাহলে এটা আমার হচ্ছে প্রাইমারি অ্যামিন। তাহলে প্রাইমারি অ্যামিন, তাহলে আমি একটা কি অ্যামিন পেতে পারি, এটা মিথাইল অ্যামিন, জাস্ট NH2, NH2 গ্রুপটা অ্যাটাচড আছে, এটা হচ্ছে আমার মিথাইল অ্যামিন। আচ্ছা, এবার আরেকটা গ্রুপ কি, ইথার। দেখো অক্সিজেন, অক্সিজেনের কিন্তু কি দুটো হাত। আচ্ছা, এবার এটা দেখো ইথার। তো ইথার গ্রুপটার সঙ্গে আমি কি অ্যাটাচ করেছি, দুটো মিথাইল গ্রুপ। দুটো মিথাইল গ্রুপ যখন অ্যাটাচ করেছি, তাহলে আমি এটাকে নাম কি দিতে পারি, ডাইমিথাইল। দুটো মিথাইল যেহেতু, ডাইমিথাইল ইথার। তাহলে আমি এটাকে নাম দিলাম কি, এটাকে নাম দিলাম আমি ডাইমিথাইল ইথার। তাহলে আমাদের এই অবধি বলা হয়ে গেল। তাহলে আমাদের ফাংশনাল গ্রুপটা মোটামুটি বলা হলো। আচ্ছা, এইবার আমাদের, আচ্ছা তোমাদের কিন্তু আমি একটা কথা বারবার বলছি, যেহেতু ভিডিও ছোট ছোট ভিডিও অনেকগুলো করা প্রবলেম হয়ে যায়, ওই জন্য আমি একটা ভিডিওতেই অনেকটা আপলোড করি। তো তোমাদের কাজ কিন্তু ভিডিওটা ডাউনলোড তো করবেই, কিন্তু অল্প অল্প করে নিয়ে জিনিসটা প্র্যাকটিস করবে, করে তারপরে ফার্দার এগোবে। কারণ এই যে পুরো পড়াটা, এটা হয়তো 2 দিন বা 3 দিনের পড়া, একসঙ্গে জিনিসটা করা আছে। আচ্ছা, তো এবার তাহলে তোমাদেরকে পড়ানো হবে আইসোমারিজম। সেটা কি, সেটাকে কি বলা হয়, জৈব যৌগের সমবায়বতা ধর্ম। আচ্ছা, সমবায়বতা ব্যাপারটা কি, যে একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু পৃথক ভৌত ও রাসায়নিক ধর্মযুক্ত যৌগগুলোকে পরস্পরের সমবায়ক বা আইসোমার বলা হয়। অর্থাৎ এদের দেখো রাসায়নিক যে মানে সংকেতটা একই, এই এই একটা কম্পাউন্ড, এই একটা কম্পাউন্ড, এদের রাসায়নিক সংকেতটা একই, কিন্তু এদের মানে এদের কিছু পার্থক্য আছে, সেটা কার্যকরী মূলক আলাদা হতে পারে বা চেন থাকতে পারে। এই ধরনের ব্যাপারের জন্য এদের কি হচ্ছে, এরা কিন্তু আলাদা যৌগ এবং এদের রাসায়নিক ধর্ম পুরোপুরি আলাদা। তো আমাদের যেটা আইসোমারিজমে যেটা পড়তে হয়, সেটা হচ্ছে গঠনগত সমবায়বতা, আর তার মধ্যে যেটা পড়তে হয় সেটা হচ্ছে অবস্থানগত সমবায়বতা, আর একটা কি পড়তে হয় সেটা হচ্ছে কার্যকরী মূলক সমবায়বতা। তো আমি একেবারে অবস্থান গঠিত সমবায়বতা থেকে ব্যাপারটা বলছি। তো অবস্থান গঠিত সমবায়বতাতে আচ্ছা দেখো যেটা আছে সেটা হচ্ছে কি, একই গঠন কাঠামো বিশিষ্ট
একই গঠন কাঠামো বিশিষ্ট কার্বন শৃঙ্খলযুক্ত জৈব মানে যৌগ সমূহে একই প্রতিস্থাপক বা কার্যকরী মূলকের অবস্থানের বিভিন্নতার জন্য যে ধরনের সমবায়বতার সৃষ্টি হয়। তোমাদের সংজ্ঞা তো কখনোই দেবে না, তোমরা জিনিসটা খালি বুঝে নেবে, তাহলে তাকে অবস্থান ঘটিত সমবায়বতা বা আইসোমেরিজম বলা হয়। দেখো এখানে একটা এক্সাম্পল কি দিয়েছি, C3H7OH। আচ্ছা, এটার কিন্তু ফাংশনাল গ্রুপটা সেম, ফাংশনাল গ্রুপটা এখানে কি আছে, OH গ্রুপ, হাইড্রক্সিল গ্রুপ। কিন্তু এখানে দেখো ব্যাপারটা কি হয়েছে, তোমাদের একটু বলে দিই একটা কথা, যে আমরা যে যখন আইইউপ্যাক নেম পড়বো, আমাদের কি করতে হয়, প্রথমে আমাদের কার্বন চেনটা বার করতে হয়। অর্থাৎ কার্বন চেন মানে কি, সি 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 এরকম ভাবে পরপর যে অ্যাটাচমেন্টটা, এই অ্যাটাচমেন্টটা আগে বার করতে হয়। তো আমার যে কার্বনটা, ভালো করে শুনবে, যে কার্বনটা ওএইচ গ্রুপ মানে ফাংশনাল গ্রুপের সঙ্গে ফার্স্ট অ্যাটাচড থাকে, সেই কার্বনটাকে বলা হয় নাম্বার 1 কার্বন। তাহলে নাম্বার 1 2 3 তিনটে কার্বন, তাহলে আমার ফার্স্ট কার্বন কোনটা অ্যাটাচ, 1 নম্বর কার্বন, তাহলে আমার সেইটা অনুযায়ী নামটা কি 1 অল। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু তিনটে কার্বন আছে, তাহলে প্রোপ, প্রথমে হচ্ছে তিনটে কার্বন প্রোপ, এবার কোন পজিশনে OH অ্যাটাচ না 1 পজিশনে, তাই জন্য প্রোপ 1 অল। তাহলে প্রোপ 1 অল আমি একটা কম্পাউন্ড পেলাম, হ্যাঁ 1 প্রোপানল, পুরো নাম বলে 1 প্রোপানল। আবার কিন্তু আরেকটা কি হয়েছে দেখো, আরেকটা হয়েছে যে এখানে কার্বনটার চেনে এই মাঝখানের যে কার্বন সেখানে OH গ্রুপ অ্যাটাচ হয়েছে। তাহলে সেখানে যখন OH গ্রুপটা অ্যাটাচ হয়েছে, তার মানে এটা কি পজিশন, যে কোনো দিক থেকেই তুমি দেখতে গেলে এই পজিশনটা হচ্ছে, এটা হচ্ছে 2 পজিশন। তাহলে 2 পজিশন যদি হয়, তাহলে 2 পজিশনে OH গ্রুপ অ্যাটাচড, তাহলে এটাকে কি বলা হবে, এটা হচ্ছে প্রোপ 2 অল বা 2 প্রোপানল। তাহলে একই সেম কেমিক্যাল ফর্মুলা, কিন্তু একটা হচ্ছে 1 প্রোপানল, একটা হচ্ছে 2 প্রোপানল। তাহলে কি হচ্ছে, এটা কেন হচ্ছে, তারপর OH গ্রুপের পজিশনের ডিফারেন্সের জন্য, এর পজিশন এখানে 1 কার্বনে, এখানে 2 কার্বনে, তাহলে এই জন্য এটা হচ্ছে একটা অবস্থান গঠিত আইসোমার, যেটা সমবায়ক। হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটা দেখাচ্ছি, দেখো বিউটিন, বিউট 1 ইন। আচ্ছা, আমরা 4 কার্বন মানে বিউট আমরা জানি, তাহলে 4 কার্বন মানে বিউট মানে, তাহলে দেখো আরেকটাও কথা বলি, যে যে কোনো একটা ডবল বন্ডের ক্ষেত্রেও, যে ডবল বন্ড বলো ট্রিপল বন্ড বলো, সব সময় কি হয়, সাধারণত যে ডবল বন্ড যে কার্বনটা থেকে শুরু হয় সেখানে আমি 1 পজিশনটা দেব। তাহলে দেখো 1 2 3 4, এখানে কি এই 1 কার্বনটার সঙ্গে ডবল বন্ডটা আছে। তাহলে এটাকে বলা হচ্ছে বিউট। আগে তো 4টে কার্বন বিউট, 1 পজিশনে ডবল বন্ড আছে, 1 ইন। এদিক থেকে কিন্তু বলবো না, বলবো কিন্তু যেটা ডবল বন্ডটা মানে ডবল বন্ডের পজিশনটা সব সময় প্রথম দিকে থাকবে, 1 2 এরকম হবে, শেষের দিকে কিন্তু জিনিসটা কাউন্ট করব না। আমি কিন্তু এদিক থেকে 1 বসাবো না, 1 2 3 3 বলবো না, আমি এখানে 1 মানে যে ডবল বন্ডটাকে আগে মানে দিয়ে দেব, হ্যাঁ প্রেফারেন্স দেব। তাহলে তাহলে বিউট 1 ইন। আর এখানে দ্বিতীয়টা দেখো কি হয়েছে, ডবল বন্ডটা 2 কার্বনে রয়েছে, তুমি যেদিক থেকেই দেখো এটা 1 2 3 4, তাহলে তাই যদি হয়, তাহলে এটা হচ্ছে বিউট 2 ইন। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে 1 বিউটিন, একটা হচ্ছে 2 বিউটিন, দুটোরই কেমিক স্ট্রাকচার সেম, কিন্তু এদের কি ডবল বন্ডের পজিশনের জন্য এরা কিন্তু দুটো আইসোমার হয়ে গেল। আচ্ছা, এবার পরেরটা দেখো কি দিয়েছে, পরেরটা দিয়েছে কার্যকরী মূলক সমবায়বতা। এবার দেখো কার্যকরী মূলক সমবায়বতাটা বলি। কার্যকরী মূলক সমবায়বতাটা হচ্ছে যে একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগে ভিন্ন ভিন্ন কার্যকরী মূলকের উপস্থিতির জন্য যে সমবায়বতার সৃষ্টি হয় তাকে কার্যকরী মূলক সমবায়বতা বলে। আচ্ছা দেখো কি হচ্ছে,
সেম কেমিক্যাল ফর্মুলা C2H6O। আচ্ছা, আরেকটা কথা, তোমরা কিন্তু সব সময় কার্বন আর হাইড্রোজেনের নাম্বারটা কাউন্ট করবে। দেখো 1 2 3, তিনটে কার্বন C3। আচ্ছা, OH গ্রুপ আছে, ঠিক আছে। আর হাইড্রোজেনের সংখ্যাটা দেখো, তিনটে, দুটো, পাঁচটা, দুটো, সাতটা। তাহলে এটা ঠিক আছে। এবার এটারও দেখে নাও, তিনটে কার্বন আর সাতটা হাইড্রোজেন। এখানে কিন্তু হাইড্রোজেন এবং কার্বনের নাম্বারটা কাউন্ট করতে হবে। এবার এখানে চলে এসো, C2H6O। দেখো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে একটা ইথানল। এটা একটা ইথানল, CH3CH2OH। কিন্তু আবার এটা কি, এটা হচ্ছে একটা মিথক্সি মিথেন বলতে পারো, বা ডাইমিথাইল ইথার বলতে পারো। তাহলে দুটোরই কিন্তু কেমিক্যাল ফর্মুলা সেম। দেখো, দুটো কার্বন, একটা, দুটো, ছটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। আবার এখানেও তাই। তাহলে এই দুটোই কিন্তু এদের ফাংশনাল গ্রুপের ডিফারেন্সের জন্য এরা দুটো আইসোমার। ঠিক আবার এখানেও দেখো, এখানে কি দেখিয়েছি, CH3C না C3H6O। তাহলে একই কেমিক্যাল ফর্মুলা, কিন্তু তাহলে জিনিসটা কিভাবে ভেঙেছি, তিনটে কার্বন মানে প্রোপ, অবশ্যই প্রোপ। এবার CH3 CH2 CHO, প্রোপানঅ্যালডিহাইড। হ্যাঁ, আচ্ছা, এটা কি, এটা কিন্তু প্রোপানন। তাহলে একটা হয়েছে কি, একটা হয়েছে প্রোপানঅ্যালডিহাইড, এই যে CH3 CH2 C, একটা হয়েছে প্রোপানঅ্যালডিহাইড আর একটা হয়েছে প্রোপানন। প্রোপানন, দেখো এটার ফাংশনাল গ্রুপ কিটো গ্রুপ, আর এটা হচ্ছে অ্যালডিহাইড। তাহলে এর পার্থক্যের জন্য জিনিসটা হলো। আচ্ছা, এবার তাহলে আমাদের কার্যকরী মূলক সম্বন্ধে, এই আইসোমার্স সম্বন্ধে বলা হলো। এবার আইসোমার্সের ধর্মের পার্থক্য, তো এদের রাসায়নিক ধর্ম, ভৌত ধর্মের পার্থক্য থাকে। আচ্ছা, যেমন মনে করো ইথানল এবং মিথক্সিমিথেন, এই এক্সাম্পলটা আমি নিচ্ছি, ইথানল এবং মিথক্সিমিথেন। তাহলে এটার ক্ষেত্রে দেখো, এদের ক্ষেত্রে ইথানল অ্যালকোহল, ইথানলটা হচ্ছে অ্যালকোহল, কিন্তু এর স্ফুটনাঙ্ক হচ্ছে 78 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু মিথক্সিমিথেনটা কি, এটা হচ্ছে ইথার শ্রেণী, এটি হচ্ছে গ্যাসীয় পদার্থ, এবং তরল অবস্থায় এর স্ফুটনাঙ্ক হচ্ছে -24 ডিগ্রি সেন্টিগ্রেড। আরেকটা কি, ইথানলের সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন করে। দেখো ইথানল কি করছে, ইথানলটাকে আমি এইভাবে লিখতে পারি, এই যে দুটো কার্বন আছে, তাহলে C2H5OH, এটা লিখতে পারলাম। এবার এটা সোডিয়ামের সঙ্গে রিঅ্যাকশন করছে, তাহলে কি তৈরি হবে, এইখান থেকে এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে। একটা সোডিয়াম ইথক্সাইড তৈরি হবে। আচ্ছা, কিন্তু ডাইমিথাইল ইথার সোডিয়ামের সঙ্গে কোনো রিঅ্যাকশন করে না, অর্থাৎ এইটা, এই ডাইমিথাইল ইথার, এটা কিন্তু সোডিয়ামের সঙ্গে কোনো রিঅ্যাকশন করবে না, কিন্তু ইথানল সোডিয়ামের সঙ্গে রিঅ্যাকশন করে সোডিয়াম ইথক্সাইড তৈরি করবে। আচ্ছা, এবার তাহলে এগুলো আমাদের মোটামুটি বলা হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের আর একটুখানি বাকি আছে, যেটা আমি একটু চট করে তোমাদের বলে দিই। আচ্ছা, এবার তোমাদেরকে পড়াবো সমগণীয় শ্রেণী। তো সমগণীয় শ্রেণী ব্যাপারটা কি, সমগণীয় শ্রেণী হচ্ছে একই উপাদান মৌল সমূহের দ্বারা গঠিত, একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য, অভিন্ন কার্যকরী মূলকযুক্ত সমধর্মী যৌগসমূহকে আণবিক ভর বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজালে পরপর দুটি সদস্যের মধ্যে CH2 পরমাণু পুঞ্জের ব্যবধান বিশিষ্ট জৈব যৌগের যে শ্রেণী পাওয়া যায় তাকে সমগণীয় শ্রেণী বলা হয়।
সমবর্ণীয় শ্রেণীর প্রত্যেক সদস্যকে হোমোলগ বলা হয়। আচ্ছা, ব্যাপারটা কি রকম? ব্যাপারটা হচ্ছে যে এই যে মনে করো অ্যালকেন, তা অ্যালকেন গ্রুপের মধ্যে কোন কোন যৌগগুলো অ্যালকেন, তার একটা সাধারণ সংকেত আছে। এই সাধারণ সংকেতটা বললে, তুমি অ্যালকেন বললে তুমি বুঝতে পারবে যে তাহলে এর সংকেতটা এই রকম হবে, এর ধর্ম এই হবে। এবং অ্যালকেনের মনে করো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলোর প্রত্যেকটার মধ্যে একটা করে CH2 পার্থক্য থাকে। আচ্ছা দেখো, আমরা যদি এটার একটা টেবিল করে ফেলি, আমার মনে হয় সব থেকে ভালো হয়। আচ্ছা, আচ্ছা তোমাদের এই পর্যন্ত একটা ভিডিওতে আপলোড করলাম, এর পরবর্তীটা এর পরের ভিডিওতে আপলোড করছি।